আচ্ছা, সবাইকে স্বাগতম আমাদের ইটি 411 রিনিউয়েবল এনার্জি টেকনোলজি ক্লাসে। তো লাস্ট ক্লাসে আমরা রিনিউয়েবল এনার্জি নিয়ে হালকা পাতলা শুনছিলাম। In the last class we have talked about some of the aspects of renewable energy. What is renewable energy? What is the source of renewable energy? How renewable energy occurs? এবং হেন তেন এক্সট্রা। আচ্ছা, সবাই কি একটু দাঁড়ান, সবাই স্ক্রিন দেখতে পারতেছেন এবং কথা শুনতেছেন তো? রাইট, স্ক্রিনটা এখনই জি দেখতে স্যার। পারবেন? আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন দেখতে পারতেছেন, কথা শুনতে পারতেছেন আশা করি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। কোন জায়গায় যদি না বুঝেন মাইক অন করে কোশ্চেন করবেন, আর যদি বুঝতে থাকেন তাহলে মাইক অন করার দরকার নেই, খালি শুনতে থাকবেন। ঠিক আছে, আপনাদের সামনে এখন সেকেন্ড স্লাইডটা আমি শো করতেছি। ঠিক আছে, আশা করি সেকেন্ড স্লাইডটা সবাই দেখতে পারতেছেন। আচ্ছা, শুরু ওকে করি। স্যার। জি স্যার। এই যে আমাদের লেকচার 2, আমরা ডিজাইন অফ ফটোভোল্টাইক সিস্টেমে চলে যেতেছি। তো লেকচার 2 এর মধ্যে আমরা ফার্স্টে একটু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ কিছু জিনিস দেখবো। হিস্টোরিক্যাল ব্যাপারগুলা অবশ্যই দেয়ার ইজ সাম বোরিংনেস অ্যাবাউট দ্য হিস্টোরিক্যাল পার্ট, একটু ঘুম ঘুম লাগে, বাট ইফ ইউ ডোন্ট নো দ্য হিস্টোরিক্যাল পার্ট দেন ইউ উইল নট গেট মোটিভেটেড। মোটিভেশনটা আসবে না যে কেন পড়তেছে, মোটিভেশন আসলেই হলো হিস্ট্রি থেকে। তো প্রথমে দেখি হলো ফাদার অফ ফটোভোল্টাইক্স, ঠিক আছে, এডমন্ড বেকারেল। He first invented the photovoltaic effect বা photoelectric effect in 1839. চিন্তা করেন 1839, about almost 200 years ago he invented about the history. He discovered photovoltaic effect. It came to be known as Becquerel effect. Okay, so ওনার নামে এই ফটোভোল্টাইক ইফেক্টটাকে বেকারেল ইফেক্টই বলে। ঠিক আছে, আচ্ছা, আপনাদের যদি আমি ফার্স্টে বলি, ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ফটোভোল্টাইক ইফেক্ট, মানে আমরা ফটোভোল্টাইক নিয়েই থাকবো নেক্সট পুরো সেমিস্টার জুড়ে, কিন্তু ফটোভোল্টাইকটাকে এটা আমি প্রথমে ক্লিয়ার করে দিই। ফটোভোল্টাইক ইফেক্ট মিনস ইউ আর কনভার্টিং দ্য সোলার এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। মানে আপনি আলোর সহায়তায় বা মানে ফোটনের সহায়তায় আপনি এই যে নরমাল সোলার এনার্জিটা এটাকে আপনি কনভার্ট করতেছেন ইলেকট্রিক্যাল এনার্জি। এটা হলো আমার ফটোভোল্টাইক ইফেক্ট। ঠিক আছে, তো এই জিনিসটা যাতে ক্লিয়ার থাকে যে আমরা সূর্যের ইন্টেন্সিটির সহায়তায়, ঠিক আছে, এটার সহায়তায় ইন্টেন্সিটি যত বাড়াবেন ইলেকট্রিসিটি তত বাড়বে। ঠিক আছে, এই জিনিসটা হলো আমার ফটোভোল্টাইক ইফেক্ট। ঠিক আছে, এটা যাতে মাথায় থাকে। মানে সোজা বাংলা কথায় বুঝছেন যে আপনি ধরেন একটা মেটাল, যে কোনো একটা শীটের উপর, মেটাল শীট না, সেমিকন্ডাক্টর শীট হবে, শীটের উপর আপনি আলো ফেলতেছেন, এই আলোটার কারণে এই সেমিকন্ডাক্টর শীটের মধ্যে ইলেকট্রনের চলাচল শুরু হয়। when you give some light or some kind of energy on the semiconductor device, then the electron in the semiconductor devices start to move করা শুরু করে। Whenever there is a movement of electrons, then there is some sort of current. Okay, এটাই হলো কথা। সো এই হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ এই জিনিসটাই সে প্রথম অবজার্ভ করছে। ঠিক আছে, এই কারণে তাকে ফাদার অফ ফটোভোল্টাইক্সও বলা হয়। তার আর্লি যে ফটোভোল্টাইক সেলটা সেটা ছিল অনেকটা এমন, সে প্রথমে কি করছে, এটাকে আমরা বলে ওই যে ইলেকট্রোড বা তড়িৎদ্বার। আপনারা যখন ওই যে ইলেকট্রিক্যাল কেমিস্ট্রি মানে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ রাসায়নিক কোষ এগুলো পড়ছিলেন হয়তো কেমিস্ট্রিতে, মনে নেই, অনেক আগে পড়ছিলেন ইন্টার সময়। সো এই তখন কিছু তড়িৎদ্বার নামে কিছু কথা ছিল, এগুলো হলো সেই ইলেকট্রোড গুলো। হোয়াট হি ডু, হি arrange 2 electrodes and some acidic solution, and in that acidic solution he provided some light energy. তখন সে কি দেখছে, সে দেখছে যে এখান থেকে আস্তে আস্তে করে কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, he observed that some sort of current is flowing through the circuit. আচ্ছা, এরপর হলো কয়েক বছর অফ থাকার পর, আফটার সাম ইয়ার্স, কয়েক বছর অফ থাকার পর অ্যাডামস এন্ড ডে নতুন করে আবার তারা অবজার্ভ করা শুরু করলেন এবং তারা সেলেনিয়াম ফটোভোল্টাইক সেল আবিষ্কার করেন। এবং সেলেনিয়াম ফটোভোল্টাইক সেলের মধ্যে তারা হলো এরকম স্ট্রাকচারটা তৈরি করে যে মাঝখানে হলো যে তার সেলেনিয়ামটা, এই যে দেখেন এখানে লাইট পড়তেছে এবং এখানে প্লাটিনাম ইলেকট্রোড দিয়ে আস্তে আস্তে কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, এটা হলো আমার সেই সেলেনিয়ামটা ভিতরে। ঠিক আছে, মানে সোজা কথায় লাইট এনার্জি বা লাইটটাকে আমরা আস্তে আস্তে করে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট, এই কথাগুলাই আস্তে আস্তে করে আমরা দেখবো হালকা হালকা।
এটা হলো আমাদের ফার্স্ট থিন ফিল্ম সেলেনিয়াম সোলার সেল ছিল। এই সেলের মধ্যে দেখেন যে এটা হলো এই সেলেনিয়ামের মধ্যে প্রথমে আমাদের এই যে সেলেনিয়ামটা ছিল, সেলেনিয়াম লেয়ারটা ছিল ব্লু কালারের। এরপর হলো এটার মধ্যে মেটাল সারফেস বের, পুরা হোল জিনিসটা ফুল জিনিসটা সেলেনিয়াম, দ্য হোল থিং উইল নট বি সেলেনিয়াম, দেয়ার উইল বি সাম লেয়ারিং। উপরে গোল্ড লিফের হালকা লেয়ার, এরপর হলো আপনার এখানে হলো মেটাল সাবস্ট্রেট বা ব্রাসের লেয়ার। এই লেয়ার গুলোর উপরে যখন আপনি লাইট ফ্লো দিতেছেন তখনই হলো মানে এখান থেকে ইলেকট্রনটা প্রবাহ, ইলেকট্রন স্টার্টস টু ফ্লো। দেখুন আপনি নরমাল যে কোনো কিছু একটা আপনি ধরেন লোহার একটা দণ্ড নিয়ে এটার মধ্যে টর্চ লাইট মারলেন, এখান থেকে কারেন্ট ফ্লো শুরু হবে না। এগুলো আসলে পিপল স্পেন্ড দেয়ার হোল লাইফ টাইমস টু অবজার্ভ দিস। ওকে, যে আপনারা এই জিনিসগুলো অবজার্ভ করার জন্য তাদের হোল লাইফ টাইম তারা পার করে দেয়। সো এই কারণে এই অ্যারেঞ্জমেন্ট গুলো এরকম, তারা অনেক দে ট্রাইড হান্ড্রেডস অফ অ্যারেঞ্জমেন্টস এন্ড দে স দিস কাইন্ড অফ স্ট্রাকচার। ওকে, কোনো যদি ফরেনার থেকে থাকেন কোনো টার্ম যদি না বুঝেন জিজ্ঞেস করবেন সাথে সাথে। ওকে, আমি যদিও ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করতেছি, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড সার্টেন থিংস দেন আস্ক মি। সো এই টাইপের হলো জিনিসগুলো থাকে আর কি, বুঝছেন যে বিভিন্ন টাইপের অ্যারেঞ্জমেন্ট থাকে, ঠিক আছে। বাট ইন দিস কোর্স উই উইল নট concentrate on the physics part of the PV cell. আমরা physics এর দিকে না, we will more learn about the application arrangements and how this work. মানে আমরা মানে ওই অ্যারেঞ্জমেন্টের দিকে আর কি অ্যাপ্লাইড দিকটাতে বেশি ফোকাস করব, ইঞ্জিনিয়ারিং দিকটাতে বেশি ফোকাস করব rather than the physics. সো এই যে এতক্ষণ আমরা যে সার্কিট গুলো দেখলাম, দে মেড দিস থিংস বাট দে ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হাউ দিস থিংস ওয়ার্ক। তারা এগুলো বানাইছিল ঠিকই, বাট দে ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হাউ দিস সার্কিটস ওয়ার ওয়ার্কিং, কেন এটা ফ্লো শুরু হয়। তো এই জিনিসটা হলো যখনই কোয়ান্টাম মেকানিক্স এর চলটা শুরু হলো, ম্যাক্স প্ল্যাঙ্ক যখন তার ইকুয়েশনটা শুরু মানে বানাইছে আমাদেরকে করলো, প্রোভাইড করলো, যে প্ল্যাঙ্কস ইকুয়েশন বলে যে এনার্জি, ফার্স্ট উই থট এনার্জি ইজ কন্টিনিউয়াস, হ্যাঁ এটা সবসময় কন্টিনিউয়াস আকারে হবে, বাট দেন উই স্টার্টেড টু লার্ন এনার্জি ক্যান বি কোয়ান্টাইজ, মানে এটা কোয়ান্টা আকারেও যাইতে পারে, প্যাকেট আকারেও যাইতে পারে। সো দেন কামস দ্য ইকুয়েশন E equals to h mu, ওকে, ফ্রিকোয়েন্সি এখানে একটা ছোট হাতের n ও লিখে অনেক সময়, যে জাস্ট টু লার্ন অ্যাবাউট দ্য প্যাকেট থিং, 1 2 3। এরপর আলবার্ট আইনস্টাইন আসলো, সেও এখানে ব্যাখ্যা দিল যে ফটোভোল্টেইক ইফেক্ট নিয়ে। তো দেয়ার কামস দ্য প্রোগ্রেস, এভাবে আস্তে আস্তে জিনিসগুলো আসলে প্রোগ্রেস শুরু হতে থাকলো। দেন কামস দ্য ফার্স্ট সিলিকন সোলার সেল, 1941 সালে 1941 ওল produce the first silicon based solar cell, so semiconductor based solar cell শুরু হলো। সো এই ফার্স্ট যখন সোলার সেলটা সে বানাইলো, যে দেখেন 1948 সালে ভাবে মানে সে কাজ শুরু করছিল, এরপর সে প্যাটার্ন তৈরি করলো in 1948। the efficiency of the solar cell was less than 1%, 1%-এরও কম ছিল যখন প্রথম সোলার সেল বানাইছিল। আস্তে আস্তে এখন 1%-এর কম হলে সোলার সেলটা তো ফিজিবল, ইফ দ্য এফিসিয়েন্সি ইজ less than 1%, then the solar cell is not efficient enough. So that is why আস্তে আস্তে আরো প্রোগ্রেস শুরু হলো। এরপর সিলিকন ডায়োড বেস সোলার সেল বানানো শুরু হলো, টিএম ফোলার, ওটার এফিসিয়েন্সি অলমোস্ট 6% ছিল। এরপর হলো দেখেন বিভিন্ন টাইপের সোলার সেল, মনোক্রিস্টালাইন সিলিকন, পলিক্রিস্টালাইন, থিন ফিল্ম, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো দেখেন আস্তে আস্তে 20%, 18%। সো gradually from this 1% to here almost 11%, 10%, 20%. So this is how the progress, you know, becomes, মানে প্রোগ্রেসটা এভাবে আস্তে আস্তে হয়। যে প্রথম যদি আমরা একদম ফার্স্ট স্লাইডে যাই, যে সেখানে সে এই যে আর্লি ফটোভোল্টাইক সেলটা বানিয়েছিল এসিড টেসিড হ্যান তেমন অনেক কিছু দিয়ে, আস্তে আস্তে আমরা এসব করছি যে আমরা সেমিকন্ডাক্টর বেস, সিলিকন বেস আমরা বানাই ফেলছি, ঠিক আছে। সো এরকম টাইপের আর কি, ঠিক আছে। তো এরপর হলো যে আর্লি ডেজে মানে সোলার সেল গুলা মানে বা এখন সোলার সেল গুলা কোথায়, বা পিভি সেল, ওয়ার উই ইউজ দ্য পিভি সেল, হু আর দ্য কাস্টমার্স। ফার্স্ট হলো টেলিফোন রিপিটার্স, এটা ইউজ হলো অনেক টেলিফোন রিপিটার্স। এরপর হলো আমাদের 1958 ভ্যানগার্ড স্যাটেলাইট যে পাঠানো হয়েছিল, ওই স্যাটেলাইটটার যখন ফার্স্ট লঞ্চ করা হলো, তো ওই স্যাটেলাইটের ব্যাটারি শেষ হয়ে গেছিল। তো ব্যাটারি শেষ হওয়ার পর ইট ওয়ার্কড অন দ্য সোলার সেল, হ্যাঁ, এটার ব্যাকআপ হিসেবে সোলার সেল পাঠানো হয়েছিল। তো ওই সোলার সেল দিয়ে এটা 6 বছর, অলমোস্ট 6 ইয়ার্স ইট মানে কমিউনিকেশনটা সে চালু রাখছিল, অলমোস্ট 6 ইয়ার্স। সো ইট ওয়াজ এ বিগ বিগ লিপ ফর দ্য ফটোভোল্টাইক সেল। আর ফটোভোল্টাইক সেল একটা বিগ, ওই যে বলো না ব্রেক থ্রু, they got the breakthrough on solar cells, and solar cell is effective.
এরপর রুফটপ পিভি হলো আমাদের মোস্ট কমন ফিনোমেনা, এখন আমরা সবার বাসার ছাদে দেখি অলমোস্ট যে সোলার সেল বা রুফটপ পিভি আছে। আচ্ছা, এটা হলো আমাদের হলো একটা বেসিক হিস্ট্রি গেল, ঠিক আছে, খুশি হওয়ার কিছু নেই, আরো আছে। এটা হলো আমাদের একটা বেসিক হিস্ট্রি গেল যে হাউ সোলার সেল ইজ প্রোগ্রেসিং, কিভাবে এটা একটার পর একটা আসছে। এখন আমরা চলে যাব হলো আমাদের থিওরিটিক্যাল পড়াশোনায়, ঠিক আছে, যে কিভাবে সোলার সেলটা কাজ করে। সো লেটস সি PV cell characteristics and equivalence cell. Okay, PV cell characteristics and equivalence cell. এখন দেখেন আমরা এখনো ফটোভোল্টাইক সেল আসেনি, এটা এখনো ফটোভোল্টাইক সেল না, এটা হলো ফটোভোল্টাইক সেল শুরু দেখতেছি আমরা, ঠিক আছে, এটা এখনো ফটোভোল্টাইক সেল আসেনি। সো এখন সবাই একটু মনোযোগ দিন, হ্যাঁ, এখন হলো টেকনিক্যাল পড়াশোনা, এখন যদি ঘুমায় যান তাহলে বিপদ। সবাইকে আসেন, শুনতেছেন তো? জি স্যার। ঠিক আছে, বেশি চুপচাপ থাকলে ভয় লাগে, যে রেকর্ড হইতেছে তো। আচ্ছা, আপনারা সামনে দেখতেছেন, এখানে দেখেন যে লাল কালারের যে বস্তুটা, এটার নাম কি বলেন? একজন তো, হ্যাঁ জোরে বলেন, ডায়োড। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, তো এখানে হলো একটা ডায়োড। তো ডায়োডের আমি এই ডায়োডটাকে একটা এক্সটার্নাল সার্কিট দিয়ে জয়েন করছি, ঠিক আছে। তো নরমালি এখানে হলো এক্সটার্নাল সার্কিট থেকে ডায়োডের দিকে কি হয়, পাওয়ার ফ্লো হয়। তো ডায়োডের এই যে এই জায়গাটা, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। আচ্ছা, আপনাদের তো পাওয়ার ইলেকট্রনিক্সটা আমি নিছি, সো ডায়োডটা তো চিনেন, পাওয়ার ইলেকট্রনিক্স করে আসছেন আপনারা। তো এটা হলো আমার এই যে পোরশনটা, এটা হলো আমার পজিটিভ পোরশন, আর এখানে যে পোরশনটা, এটা হলো আমার নেগেটিভ পোরশন। তো এই যে পজিটিভ পোরশনটা, এটাকে আমি বলতেছি অ্যানোড, আর এই যে নেগেটিভ পোরশনটা, এটাকে আমি বলতেছি ক্যাথোড। তো এই যে ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা, ডায়োডের অ্যাক্রসে এই ভোল্টেজটা হলো আমার VAK। ওকে, এটা হলো ভোল্টেজ অ্যাক্রস ডায়োড। এখন দেখেন, আমরা জানি যে ডায়োড নিজে কোনো এনার্জি সোর্স না, ডায়োড ইটসেলফ ইজ নট এ এনার্জি সোর্স, এটা সিলিকন বেসড ডায়োড, PN জাংশন ওয়ালা ডায়োড। সো এটা, এই ডায়োডের মধ্যে কোনো এনার্জি রিসোর্স নাই। দিস ইজ আ ডিভাইস হোয়ার এনার্জি ডিসিপেট, এখানে হলো এনার্জি ডিসিপিয়েট হয়, ঠিক আছে, এখানে এনার্জি খরচ হয়। So a external circuit is the source here. Power flows from the external circuit to the diode. Okay. Now PV cell জিনিসটা তো আমি বলছি এটা সিলিকন বেসড। তো এখন এটার মধ্যে আমার তো PV সেল হইতে হলে তো এটাতে আমার পাওয়ার পাইতে হবে, পাওয়ার দিতে হবে না। সো ডায়োড তো একটা PV সেল না। সো এখানে তো একটা সমস্যা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন দেখি যে যেহেতু আমি বলতেছি যে এক্সটার্নাল সার্কিট থেকে পাওয়ারটা ডায়োডের দিকে ফ্লো হচ্ছে, the power is flowing from the external circuit to the diode. So এটা একটা সিঙ্ক হিসেবে কাজ করতে পারে। সিঙ্ক মানে কি, বেসিন, লাইক সিঙ্ক মানে এখানে হলো পাওয়ারটা ডিসিপিয়েট হয়। সো ডায়োড অ্যাক্ট অ্যাজ এ সিঙ্ক হিয়ার। ওকে, এই যে ভোল্টেজ অ্যাক্রস ডায়োড ইজ VAK, কারেন্টের ডিরেকশনটা, এই কারেন্টের ডিরেকশনটা দেখেন কোন দিকে যেতেছে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আদারওয়াইজ ডায়োড উইল নট কন্ডাক্ট, ডায়োড তো কন্ডাক্টই করবে না। যদি উল্টা দিকে দেই আমরা, মানে আমরা যদি এদিক থেকে কারেন্টটা পাঠাই, তখন তো এটা ওপেন হয়ে যাবে, কারেন্টটা যাবেই না তখন। ওকে, সো ডিরেকশন গুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, কারেন্ট ঢুকে যাচ্ছে। সো দিস ইজ আ নরমাল PN জাংশন ডায়োড, ঠিক আছে, একটা সিম্পল ডায়োড, সিলিকন বেসড ডায়োড, এটা আমরা দেখলাম। আচ্ছা, IV characteristic of diode is very common phenomena. We know that এই কাজটা হলো এরকম উপরের দিকে যেতে থাকে, ঠিক আছে, ইনফিনিটির দিকে যেতে থাকে, এখানে হলো ডিসিপিয়েশন হয়। সো এই জিনিসগুলো কমন, এটা হলো IV characteristics of a diode। এই জিনিসগুলো আশা করি আমরা এখনো ফটোভোল্টেকে ঢুকি নাই। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট পার্ট হলো যে এই যে কার্ভের, হ্যাঁ, কার্ভের তো অনেকগুলা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট থাকে। হ্যাঁ, এই যে 1, এই 2, এই 3, এই 4, ঠিক আছে। এখন দেখেন যে এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে যখন এই গ্রাফটা থাকে, এটা হয় ডিসিপিয়েশন, মানে খরচ। আপনার তো পিভি সেলে খরচ না, আপনার পিভি সেল সোর্সে পিভি ইয়াতে কি দরকার, আপনার জেনারেশন দরকার, ঠিক আছে। সো আমি যদি কার্ভটাকে ফোর্থ কোয়াড্রেন্টে আনতে পারি, হ্যাঁ, ইফ আই নরমালি হলো বুঝছেন যে কারেন্ট আর ভোল্টেজের গুণফল যদি পজিটিভ হয় তাহলে হয় এটা ডিসিপেশন, আর কারেন্ট আর ভোল্টেজের গুণফল যদি নেগেটিভ হয় তাহলে এটা হয় জেনারেশন। তাহলে এখানে দেখেন এই ফোর্থ কোয়াড্রেন্ট, whenever it is in the fourth quadrant, the multiplication of current and voltage is negative. That is why it is a generation.
and in this first quadrant the multiplication of current and voltage is positive, that is why it is a dissipation. So আমার চাহিদা হইলো নরমাল পিএন জাংশন ডায়োড তো ডিসিপেশনে থাকে, সো এটা তো পিভি সেল হইতে পারে না, আমার দরকার কি এটারে জেনারেশনে নিয়ে আসা। আই ওয়ান্ট ইট টু ব্রিং ইন দ্য জেনারেশন সেকশন। ওকে, এখন হলো যে আসল খেলা শুরু। দেখেন আমি যদি আমার আগের যে সার্কিটটা একটু দেখেন, ওই উপরের জায়গাটা একটু ছোট হয়ে গেছে, যাই হোক এখানে দেখেন এটা কিন্তু পাওয়ার ফ্লোটা এদিকে ছিল, ডান থেকে বাম দিকে। আমি চাই কি পাওয়ার ফ্লোটা উল্টা দিকে যায়। এই আমি চাই কি যে আমি এমন একটা জিনিস বানাইতে চাই যে সেটা হলো কি যাইতে চায় যে পাওয়ার ফ্লোটা এই যে দেখেন বাম থেকে ডান দিকে, মানে আই ওয়ান্ট ইট টু ওয়ার্ক অ্যাজ এ সোর্স। ওকে, এবং কারেন্টটাও কোন দিকে যাবে? উল্টা দিকে যাবে। এখন দেখেন মানে সোজা বাংলা কথা, এটা ছিল আগে সিঙ্ক, পিভি সেল হইতে হলে এটা হইতে হবে, ইট নিডস টু বি আ সোর্স, এটা হইতে হবে একটা সোর্স। ওকে, previously our PN junction diode was working as a sink, now our PN junction diode is working as a source. স্যার এটা কি বললেই হইলো স্যার? আমার সারা জীবনের পরিচিত ডায়োড, এটার উপরে আলো দিমু, এটা সোর্স হয়ে যাবে? এটা কি এমনি হয়ে যাবে? এটা কি ছেলে খেলা? না, এটা অবশ্যই ছেলে খেলা না। সো উই নিড এ সার্টেন অ্যারেঞ্জমেন্ট, আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট দরকার, সো দ্যাট দ্য কারেন্ট গোজ ফ্রম টু দ্য লেফট টু দ্য রাইট, মানে এক্সটার্নাল সার্কিটের দিকে কারেন্ট যাবে, মানে আমি এই সার্কিটে কারেন্ট সাপ্লাই করতেছি, বুঝছেন কথা? উপরেরটা হলো সার্কিট ডায়োডে কারেন্ট সাপ্লাই করতেছে, নিচেরটা হলো ডায়োড এক্সটার্নাল সার্কিটে কারেন্ট সাপ্লাই করতেছে। যখন ডায়োড এক্সটার্নাল সার্কিটে কারেন্ট সাপ্লাই করে, when a diode is supplying current to the external circuit, then that diode is becomes photovoltaic when there is a external electrical photovoltaic energy or photon energy. তো এখন এখানে ঝামেলাটা কি হইতেছে স্যার? এখানে ঝামেলাটা হইতেছে দেখেন আপনি যে কারেন্টটারে পাঠাইছেন এটা তো বাস্তবে সম্ভব না, কারণ আপনি এখানে দেখেন এখানে কারেন্ট বাইরে হইতেছে কোন দিক দিয়ে, যে কারেন্টটা এদিকে বাইরে হয়ে যখন সার্কিটটা পূরণ করবে এটা কিন্তু দেখেন নেগেটিভে অ্যাটাক করবে, ডায়োডে তো নেগেটিভে কারেন্ট যেতে পারে না, মানে এখানে এই স্ট্রাকচারটা তো সম্ভব না। এটা আপনি দেখাইছেন যে পাওয়ার ফ্লো যাচ্ছে, কিন্তু এটা কিন্তু সম্ভব না কখনো, কারণ ডায়োডের নেগেটিভ দিয়ে কারেন্ট ঢুকতেছে। ওকে, এটা সম্ভব না। সো এখন কি করা যায় স্যার? এখন কি করা যায়? এই যে দেখেন নাও এখানে দেখেন, এখানে কিন্তু আমি আস্তে আস্তে স্লাইডগুলো কিন্তু একই টাইপের, কিন্তু একটু চেঞ্জ আসতেছে। নাও দেখেন আমি একটা আই অ্যারেঞ্জ আ নিউ অ্যারেঞ্জমেন্ট, আমি একটা নতুন অ্যারেঞ্জমেন্ট নিলাম, আই ডিজাইন এ নিউ অ্যারেঞ্জমেন্ট। এই নিউ অ্যারেঞ্জমেন্টে কি হইতেছে দেখেন, ইন দিস নিউ অ্যারেঞ্জমেন্ট দিস আইপি, এই যে দুইটা গোল্লা গোল্লা যে দেখতেছেন, দিস ইজ দ্য কারেন্ট সোর্স, দিস ইজ এ কারেন্ট সোর্স। আই এম যে প্রিভিয়াস যে কানেকশনটা এটার প্যারালালে আমি একটা কারেন্ট সোর্স লাগাই দিছি। ফ্রম দ্য প্রিভিয়াস ডিজাইন আই এম অ্যারেঞ্জিং অর আই এম অ্যাডিং আ কারেন্ট সোর্স প্যারালাল টু ইট, আমি প্যারালালে একটা কারেন্ট সোর্স লাগাই দিছি। প্যারালালে কারেন্ট সোর্স লাগানোর পর যেটা হয়েছে আপনারা পড়ছেন যে কারেন্ট ডিভিশন রুল, সিডিআর। দেখেন এখানে এই যে এদিক দিয়ে যে কারেন্টটা বাইর হইতেছে এটা দুইটা ভাগে হয়েছে, একটা ভাগ গেছে এখানে আর একটা ভাগ গেছে এখানে। এটার একটা ইঞ্জিনিয়ারিং বুদ্ধি, বুঝছেন? এই ইঞ্জিনিয়ারিং বুদ্ধি, এই ইঞ্জিনিয়ারিং নলেজটা কাজে লাগে আমরা কি করছি, এখানে একটা কারেন্ট সোর্স লাগাই দিচ্ছি, এই কারেন্ট সোর্সটা এখানে যাওয়ার পর এটা দুইটা ভাগ হয়েছে। এখন দেখেন ডায়োডের মধ্য দিয়ে কিন্তু এখন কি কারেন্ট যেতেছে, এখন দেখেন পজিটিভই ঢুকতেছে, কিন্তু আবার এক্সটার্নাল সার্কিটেও কারেন্ট ফ্লো হইতেছে, বুঝছেন? আগে যে সমস্যাটা ছিল, যে এই যে আগে যে সমস্যাটা ছিল যে উল্টা দিকে কারেন্টটা যেতেছিল, এটা কিন্তু এখানে সলভ হয়ে গেছে, বুঝছেন? যে in the current source is supplying the current and it is splitting two ways. One way is going to the external circuit, so it is power flowing to the external circuit, and a portion of current is going to the diode and making it a positive bias. এটা পজিটিভ বায়াসের। সো এখানে কোনো ডিসরাপশন হবে না। এখন আপনার মনে কোশ্চেন হবে যে স্যার আপনি ডায়োডের সাথে যে একটা প্যারালাল লাগাই দিলেন কারেন্ট সোর্স, এটা কই থেকে আসলো? এখানে খেলাটা এদিকে, এই যে আমি একটা লাগাই দিছি না parallel current source, this current source is our photovoltaic energy, মানে এই জিনিসটাই প্যারালাল সোর্স, কারেন্ট সোর্সটাই হলো যে আমি যে আলোটা পাই, ইন্টেন্সিটিটা পাই সূর্য থেকে, ওই সূর্যের আলোর উপর এই ফটোভোল্টাইক কারেন্টটা ডিপেন্ড করে। দিস আইপি ডিপেন্ডস on the what, on the solar energy of the nature, মানে সোলার এনার্জির উপর এই আইপি কারেন্টটা নির্ভর করে। the more the solar energy, the more the IP current. ওকে, এটা হলো কথা, বুঝছেন? এখন দেখেন যে if
দিস আইপি ইজ ইকুয়ালস টু 0, এই আইপিটা যদি শূন্য হয় তাহলে তো এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, বুঝছেন, এখান থেকে কোনো কারেন্ট যাবে না। সো দিস ইজ মাই গ্রাফ, এটা হলো আমার গ্রাফটা। আপনি যেই আইপি কারেন্টটা বাড়াইতে থাকবেন, whenever you increasing the current আইপি, তখন এই গ্রাফটা আস্তে করে নিচে নামতে থাকবে, নিচে নামতে নামতে এই যে দেখেন জেনারেশন। আপনি তো চাইছিলেন, ওই যে মনে আছে, আমি একটু স্লাইডটা আগাই, একটু আগাই, এখানে আমি তো গ্রাফটারে আনতে চাই জেনারেশনে, আমি তো ডিসিপেশনে রাখতে চাই না, আমি তো বানাইতেছি ফটোভোল্টাইক সেল। ফটোভোল্টাইক সেল মিন্স হুইচ উইল প্রোভাইড মি ইলেকট্রিসিটি, যে সেলটা আমাকে ইলেকট্রিসিটি প্রোভাইড করবে বাই দ্য সান, বাই দ্য সান সোলার এনার্জি। ঠিক আছে, তো এই কারণে হলো আমি এই আইপি, আপনার সূর্যের আলো যত বেশি হবে তত এই গ্রাফটা আস্তে আস্তে নিচে নামতে থাকবে। সূর্যের আলো যত বেশি হবে আইপি কারেন্ট তত বেশি হবে, এই গ্রাফটা আস্তে করে নিচে নামবে, বুঝছেন? এই যে নিচে নামলো, দ্যাট মিন্স ইট ইজ ওয়ার্কিং অ্যাজ এ হোয়াট, ইট ইজ ওয়ার্কিং অ্যাজ এ জেনারেশন মোড, ইট ইজ ওয়ার্কিং অ্যাজ এ জেনারেশন মোড। সবাইকে এই জায়গাটা বুঝছেন? মানে কটুক বুঝছেন, কটুক বুঝেন না, একটু বলেন। এই কিছুই বুঝেন নাই? সবাই কি বুঝছেন মোটামুটি? নরমাল যে ডায়োডটা ছিল, হ্যাঁ নরমাল আমাদের যে ডায়োডটা ছিল, ঠিক আছে, আমাদের নরমাল ধরেন যে এখানে যে ডায়োডটা ছিল, এখানে যে ডায়োডটা ছিল, ঠিক আছে, এই ডায়োডটার সাথেই আমরা জাস্ট এখানে যেটা করছি, এখানে যেটা করছি, এই ডায়োডের সাথেই একটা প্যারালালে একটা কারেন্ট সোর্স লাগাইছি, বুঝছেন? এই যে কারেন্ট, আপনি বলেন স্যার আমি তো সারা জীবন কারেন্ট সোর্স এমনি দেখে আসছি, সমস্যা নেই, এখানে একটু নতুন ভাবে দেখতে হবে। এই যে এখানে এটা হলো প্যারালালে লাগাইছি, যাতে এখান দিয়ে পজিটিভ কারেন্ট যেতে পারে। এটা হলো আমার মানে বুদ্ধিটা। এবং এই আইপি কারেন্টটা, এই আইপিটা যত বেশি, মানে সূর্যের আলো যত বেশি হবে, the with the increase of the solar light the IP current will also increase. ওকে, মানে সূর্যের আলো যত বেশি হবে আইপি কারেন্ট তত বেশি হবে এবং গ্রাফটা তত বেশি নিচে নামবে। মানে আপনার যদি সূর্যের আলো না থাকে, if you don't have any sunlight, then the graph will be like this, মানে এই যে এটা ডিসিপেশন হবে। যখনই সূর্যের আলো আসবে গ্রাফটা হালকা করে নিচে নেমে আসবে, and it will work in the generation mode, the generation mode কাজ করবে, বুঝছেন? এবং পাওয়ার ফ্লো হবে। সবাইকে বুঝছেন কিনা একটু দেখেন, অনেক কথা বলে ফেলছি, ক্লিয়ার কিনা ব্যাপারটা? স্যার এই প্যারালাল কারেন্ট সোর্সের যে বিষয়টা, এটা কি লাইক সূর্যের আলো পড়ার আগে দুইটা আলাদা থাকে, সূর্যের আলো পড়লে প্যারালাল পজিশনে চলে আসে এরকম? প্যারালাল পজিশনে চলে আসে না, এটা আসলে আপনাকে বোঝানোর জন্য আর কি, যে মানে ডায়োডটাকে আপনি কিভাবে মানে অ্যাক্টিভ করতে পারেন। কারণ এখানে দেখেন, আপনি যদি এখানে একটা প্যারালাল কিছু না রাখেন তাহলে ডায়োডটা তো অফ মোডে চলে যাবে। ডায়োড উইল ওয়ার্ক ইন দা অফ, মানে লাইক ওই যে পজিটিভ নেগেটিভের ব্যাপারটা, যে পি সাইডে পজিটিভ রাখা লাগে, ওইটা হইতেছে না, পি সাইডে নেগেটিভ এসে পড়তেছে, তখন তো ডায়োডটা কন্ডাক্ট করবে না। যদিও আপনি এখানে পাইতেছেন কিছু পরিমাণ এনার্জি, কিন্তু এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, ডায়োডটা অফ হয়ে যাবে। এই কারণে এটার সাথে আপনি প্যারালাল একটা কারেন্ট সোর্স লাগাই দেন, বুঝছেন? যে ইয়ার সাথে আপনার যে কি বলে ওটারে, পিভি যে সেলটা আছে ওটার প্যারালালে আপনি একটা কি লাগাই দেন, একটা কারেন্ট সোর্স লাগাই, এটাই, বুঝছেন? এটাই হলো ব্যাপার। আচ্ছা, এখন দেখেন আমরা একটু আসছিলাম যে আমাদের গ্রাফটা হালকা করে জেনারেশন জোনে চলে আসছে। এখন দেখেন, নাও কামস দ্য ইম্পর্টেন্ট পার্ট। একটু ঠান্ডা মাথায় দেখেন, আমি যে the graph I have designed here, এখানে যে আমি IV ক্যারেক্টারিস্টিক গ্রাফটা আঁকছি, এখানে হলো I, এখানে হলো V, VA কে ভোল্টেজ। এখানে দেখেন এখানে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে ছিল, A থেকে K এর দিকে, এভাবে দেখেন, কিন্তু এখানে কারেন্টের ডিরেকশনটা এরকম ছিল। নাও দ্য সার্কিট আই এম ড্রয়িং হিয়ার, এখানে যে আপনি সার্কিটটা দেখতেছেন, এখানে কারেন্টের ডিরেকশনটা কি? অপোজিট না? এখানে যে কারেন্টের ডিরেকশনের জন্য আপনি গ্রাফটা IV ক্যারেক্টারিস্টিকটা শিখেন ডায়োডের, ওইটার যে ডিরেকশন, এখানে ডিরেকশনটা কি উল্টা না? সো আপনি যদি এই সার্কিটের এই যে পিভি ফটোভোল্টাইক সেলের আপনি যদি আইভি ক্যারেক্টারিস্টিকটা জানতে চান, তাহলে এটা কি করতে হবে বলেন তো? উল্টাই দিতে হবে না? এই যে এই জিনিসটাকে জাস্ট উল্টাই দিবেন, ফ্লিপ করে দিবেন। এই জিনিসটাকে যদি ফ্লিপ করে দেই, তখনই আমার কি এসে পড়বে? এটা হলো আমার কি আইভি ক্যারেক্টারিস্টিক অফ পিভি সেল। খেয়াল করেন, দুইটা দুই জিনিস। এটা যে দেখতেছিলাম এটা হলো আইভি ক্যারেক্টারিস্টিক অফ ডায়োড, এটা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক। এখন যেটা দেখলাম, উল্টাই দিলাম,
এটা কার ক্যারেক্টারিস্টিক? আইভি ক্যারেক্টারিস্টিক অফ পিভি সেল, ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি পরীক্ষা আঁকতে যে আইভি ক্যারেক্টারিস্টিক অফ পিভি সেল, আপনি কিন্তু এরকম করে আঁকতে হবে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কথাগুলো বুঝেন। দিস ইজ মাই আইভি ক্যারেক্টারিস্টিক অফ পিভি সেল, বুঝছেন যে এরকম করে এর জাস্ট কিছুই না, এটারে উল্টাই দিচ্ছে। উল্টাইলো কেন স্যার? কারণ এই যে স্যার দেখেন এইদিকে কারেন্টটা যেদিকে ডিরেকশন, এদিকে কারেন্টটা তো অপোজিট ডিরেকশন। দ্যাট ইজ ওয়াই আই এম ফ্লিপিং মাই দ্য ডিরেকশন অফ মাই কারেন্ট, বিকজ দ্য ডিরেকশন অফ দিস কারেন্ট and this current are completely opposite. বুঝছেন না? বুঝেন নাই? সো এটা হলো আমার, দিস ইজ দ্য আইডিয়াল পিভি সেল। একটু পরে আমরা প্র্যাকটিক্যাল পিভি সেল এর, ঠিক আছে? দিস ইজ মাই আইডিয়াল পিভি সেল। সবাই কি এটা বুঝছেন? উল্টাই দিলাম যে ধুম করে। জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। সো যদি আপনাকে বলে আইভি ক্যারেক্টারিস্টিক অফ পিভি সেল আঁকতে, এটা হলো আমার আইভি ক্যারেক্টারিস্টিক অফ পিভি সেল। এখন আমরা লাস্ট স্লাইডে এটা করছি, এটা করে মোটামুটি শেষ। এখানে একটু আরেকটু পেয়ে যাব, একটু দেখেন। স্টিক্সে কি শুধু কারেন্টের ডিরেকশনটাই অপোজিট থাকবে নাকি সবকিছুই অপোজিট ডায়োড আর পিভি সেলে? বুঝি নাই কোশ্চেনটা। মানে কারেন্টের ডিরেকশন অপোজিট বলতে কি, আপনি তো নরমাল ডায়োডে আপনি তো ডায়োডকে সাপ্লাই দেন, আর পিভি সেলে আপনি কাকে সাপ্লাই দেন? এক্সটার্নাল সার্কিটকে। তাহলে তো কারেন্টের ডিরেকশনটা অপোজিট হইতেই হবে। মানে আইটা তো এটা, এখানে আই এর ডিরেকশন আর এখানে আই এর ডিরেকশন তো অপোজিট হইতেই হবে, কারণ এটা হলো সাপ্লাই দিতেছে আর এখানে আপনি ওরে সাপ্লাই দিতেছে। বুঝছেন কথা? এটা হলো কথা। যেমন মনে করেন যে যখন ছেলেমেয়েরা ছোট থাকে তখন কি বাবারা ছেলে মেয়েদেরকে সাপ্লাই দেয় ফুড, এডুকেশন। যখন ছেলেরা বড় হয়, বাবার রিটায়ারমেন্টে চলে, যখন ছেলেমেয়েরা বাবার যত্ন নেয়, ওরকম আর কি। বুঝছেন? ডায়োডটা আগে ছিল মানে অল্প বয়সী ছেলে মেয়ে, এখন হয়ে গেছে গ্রোন আপ অ্যাডাল্ট হয়ে গেছে, এখন সে সাপ্লাই দিতেছে। বুঝছেন? এটাই হলো সবচেয়ে ইজি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড। আর এটা উল্টায় যাওয়ার কারণটা হলো যে আগে এই যে দেখেন মানে ধরেন যে এমন আর কি যে ছোটবেলায় বাসা থেকে বাইরে হইতে বাবার পারমিশন নেওয়া লাগে, এখন আর বাবার পারমিশন নেওয়া লাগে না আর কি। এটাই আর কি। এখন আপনি উল্টাই গেছেন, এই যে আপনার ক্যারেক্টারিস্টিক উল্টাই গেছে, এটাই আর কি। তো এটা হলো ব্যাপারটা, ফ্লিপ হয়ে গেছে। আর ভোল্টেজের এখানে ফ্লিপিং এর কোনো বিষয় নাই, ভোল্টেজের ডিরেকশন ওই এ আর কে তো ঠিকই আছে, ওইটা নিয়ে টেনশন। তো ফ্লিপের ব্যাপারটা আশা করি বুঝছেন। আর কোশ্চেন থাকলে মাইক অন করে বলবেন সবাই। আচ্ছা, এরপর হলো সিম্বল অফ পিভি সেল, এইগুলো আসে। এখন দেখেন আমি এখানে যে জিনিসটা আঁকছি, যে পুরো এই যে এই জায়গাটা, এটা হলো আইডিয়াল। দিস ইজ আইডিয়াল। সো দুনিয়ায় কোনো কিছু আইডিয়াল নেই, সবকিছু কি প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালে যখন আমি যাব, প্র্যাকটিক্যাল পিভি সেলে কিছু ব্যাপার আছে। দেখেন এখানে কিন্তু যদি আমি আইডিয়াল বলতাম, আইডিয়াল হইলে একটু হোল্ড করেন। দেখেন আইডিয়াল যদি পিভি সেলের পিভি ক্যারেক্টারিস্টিক বলে আইডিয়াল, তখন কিন্তু একদম এরকম হবে যে এই লম্বা এই লম্বা, একদম কনস্ট্যান্ট কারেন্ট কনস্ট্যান্ট ভোল্টেজ। কিন্তু কোনো কিছু আইডিয়াল না। আইডিয়াল না হওয়ার কারণে এখানে কি সৃষ্টি হয়েছে, এখানে একদম হালকা করে স্লোপ সৃষ্টি হয়েছে। দেখেন এরকম করে গেছে। বুঝছেন? এটা হলো আমার আইডিয়াল ছিল, এটা হলো আমার হয়ে গেছিল প্র্যাকটিক্যাল। বুঝছেন? এখানে যে প্র্যাকটিক্যালটাই আসছে। So the current is not constant, the voltage is also not constant over the period. So that is why if there is some slope, কোনো স্লোপ যদি থাকে তার মানে এখানে কিছু রেজিস্ট্যান্স আছে। দেখেন এখানে যে আমি আগের সার্কিটটা আঁকছি, যখন এখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স ছিল না। বুঝছেন? তো রেজিস্ট্যান্স না থাকাটা কিন্তু অস্বাভাবিক, তার হইলেও কিছু রেজিস্ট্যান্স তো আছে। এই কারণে এখানে যখন স্লোপ ক্রিয়েট হয়, বুঝছেন, যখনই ধরেন যে এরকম একটু বাঁকা করে রাখছে, তার মানে কি এখানে একটা স্লোপ ক্রিয়েট হয়েছে। স্লোপ ক্রিয়েট হওয়া মানেই হলো কি, যে এখানে একটা ভি বাই আই অথবা আই বাই ভি এর একটা ব্যাপার এসে গেছে। ঠিক আছে? তো ভি বাই আই এর যখন একটা ব্যাপার আসছে, ভি বাই আই মানে কি বলেন তো? আমার কি রেজিস্ট্যান্স না? তার মানে যেহেতু স্লোপ ক্রিয়েট হয়েছে, তার মানে ভি বাই আই ক্রিয়েট হয়েছে। there is a slope creation, that is why there is a creation of v by I, that means there is creation of resistance, মানে এখানে একটা রেজিস্ট্যান্স এসে পড়ছে। Because of this resistance we will consider there are two type of resistance here. One is shunt resistance, which is in parallel of IP, and there is a series resistance because there is a disturbance in the voltage. এই RSH টা আসে হলো because the current is not constant, RS টা আসে because the voltage is not constant.
ওকে, সো আপনাকে যদি বলে যে ড্র দা PV cell circuit diagram, if anyone asks you to draw the circuit diagram of PV cell, then you will draw this. And এই পুরা জিনিসটাকে কথা বুঝছেন, এই পুরা জিনিসটা আপনাকে যদি আমি বলি যে একটা 4x4 PV cell ডিজাইন করতে, হ্যাঁ, তো 4x4 এখন বুঝবেন না, যাই হোক আপনাকে আমি যদি PV cell ডিজাইনের প্রবলেম দেই, আপনার যদি বারবার ইফ ইউ নিড টু ড্র দিস বিগ ডায়াগ্রাম ওভার এন্ড ওভার, হ্যাঁ, 4x4 মানে হলো 16টা PV cell, 16 PV cell, আপনি কি একটা PV cell দিয়ে কোনো কাজ হবে? PV cell অনেক অনেক লাগে। যেমন ওই যে কি বলে রুফটপে দেখছিলেন একটু আগের লেকচারে, যে তারা দেখাই, এই যে দেখেন এই যে রুফটপে কতগুলা PV cell, হ্যাঁ, অনেক অনেক PV cell। তো এরকম আপনি একটা থাকলে তো হবে না, আপনার অনেক PV cell লাগবে। তো এখন আপনি যখন আপনার প্রবলেম সলভিং এ যাবেন, if you need to draw this circuit diagram over and over again, then it will cumbersome, মানে অনেক সময় বেশি লাগবে। সো দ্যাট ইজ ওয়াই দিস, এই যে পুরা জিনিসটা, যে এ আর কে এর বাম সাইডে দেখেন, এ আর কে এর বাম সাইডে পুরা জিনিসটাকে এই সিম্বল দিয়ে প্রকাশ করি, এই দিস ইজ মাই PV cell সিম্বল। তো দুই জিনিস, দিস ইজ সার্কিট ডায়াগ্রাম অফ PV cell, দিস ইজ দ্য সিম্বল অফ PV cell, এনভেলপের মতো, ঠিক আছে? তো PV cell এর সিম্বলটা যাতে, এই জিনিসটা আমি অনেক জায়গায় ইউজ করব সামনে, ভুল না হয়, যে PV cell থেকে দেখেন কারেন্ট বাইর হতেছে, ভোল্টেজ সাপ্লাই হতেছে। So this is my symbol of PV cell, this is my circuit diagram of PV cell, this is my IV characteristic of PV cell. আজকের দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা নলেজ, ঠিক আছে? তো সবাই একটু দেখেন বুঝছেন কিনা। এখানে কি মোটামুটি ক্লিয়ার কিনা একটু দেখেন সব। আরো কোশ্চেন আছে কোনো? স্যার এখন নাই। আচ্ছা, পরে থাকতে পারে। না স্যার, এই ভিডিওটা দেখার পর তখন যদি মনে কোনো কোশ্চেন হয়। আচ্ছা ঠিক আছে, দুপুরবেলা পড়াটা নেওয়াই অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, একটু করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ডটা একটু অফ করি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।